হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলেই ভালো আছো। তো এখানে আজকে আমরা কথা বলবো যে ক্রু বলে যে একটা সিনেমা এসেছে সেটা নিয়ে। তো দেরি না করে কাহিনী শুরু করে দিই। কাহিনী শুরুতেই আমাদেরকে একটা এয়ারপোর্ট দেখায়, যেখানে তিনজন এয়ার হোস্টেস মেয়েকে একজন ওখানকার কাস্টম অফিসার ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এর মধ্যে একজন হচ্ছে গীতা, আরেকজন হচ্ছে দিব্যা রানা, আরেকজন হচ্ছে জেসমি। তারপরে আমাদেরকে দিব্যা রানার স্টোরি দেখানো হয় যে ও কীভাবে এয়ার হোস্টেস হয়েছে। ও ছোটোবেলা থেকে অনেক ট্যালেন্টেড ছিল, আর ছোটোবেলা থেকে ও চেষ্টা করছিল যে ও পাইলট হওয়ার জন্য। ওদের যেখানে বাড়ি ছিল সেখানে এয়ারপোর্টের মতন ছিল, কিন্তু ওখানে কোনোদিনই একটা প্লেনও নামেনি। ওর ইচ্ছা ছিল যে ও প্লেন চালিয়ে এখানে একদিন না একদিন প্লেন ওখানে নামাবে। তারপর তার ফ্যামিলিরা তার পিছনে অনেক টাকা খরচ করে ওকে পড়াশোনা করার জন্য। তারপর ও যখন পড়াশোনা শেষ করে তখন সে বুঝতে পারে যে এ কোনো সময় পাইলট হতে পারবে না। তারপর ও গিয়ে এয়ার হোস্টেসে জয়েন হয়ে যায়। তার ফ্যামিলিরা তাকে পাইলট হওয়ার জন্য অনেক টাকা তার পিছনে খরচ করে অনেকখান থেকে ঋণ আনে। তখন সে এয়ার হোস্টেস হয়ে ওই টাকা আস্তে আস্তে করে ঋণ শোধ করতে থাকে। এখানে আমাদেরকে গীতার কাহিনী শোনানো হয় যে গীতার একটা ফ্যামিলি আছে। ফ্যামিলি খুব একটা ভালো ফ্যামিলি ছিল, কিন্তু তাদের পরিবারের মধ্যে অনেক ঝগড়ার কারণে তাদের একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টটাও বন্ধ হয়ে যায়। তারপরে গীতার ফ্যামিলির পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিলো, তাই জন্য গীতা এখানে এয়ার হোস্টেসে করতে এসেছে। তারপরে গীতার জামাইও তাকে বলে যে আমাদের এখানে একটা ইন্টারভিউ চলছে, সেই ইন্টারভিউটা এখানে হয়ে গেলে তাহলে আমরা গোয়া গিলে একটা রেস্টুরেন্ট খুলে নেব। তারপরে এখানে ওদের কাহিনী শেষ হয়ে যায়। তারপরে এখানে আমাদেরকে জেসমিনের কাহিনী দেখানো হয় যে জেসমিন ছোটো থাকতেই ওর বাবা মা ডিভোর্স হয়ে যায়। তারপর সে তার দাদুর কাছে চলে আসে। তারপর জেসমিন যখন দাদুর সাথে থাকতে শুরু করে, কারণ দাদু তার খুব দেখভাল করতো, তখন জেসমিন যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে, জেসমিন দেখছিল যে তার দাদুর কাছে বেশি টাকা পয়সা নেই, কিন্তু জেসমিনের বেশি টাকা পয়সা লাগবে। তারপরে ও ভাবে যে ও একটা বড় বিজনেস করবে, কিন্তু ও বিজনেস করতে গিয়ে ওখানে ওর ফেল হয়ে যায়। তাকে একজন বুদ্ধি দেয় যে তাকে এয়ার হোস্টেস হওয়ার জন্য, কারণ ও দেখতেও সুন্দর। তারপর ও কোহিনূর এয়ারলাইনের মধ্যে গিয়ে ও জয়েন হয়ে যায়। আর এই কোহিনূর এয়ারলাইন্সের কোম্পানির মালিক হচ্ছে বিজয় বালিয়া। তারপরে ওখানকার অফিসার আবার দেখানো হয় যে ওখানকার অফিসার তাদেরকে জিজ্ঞাসা করছে যে ওখানে স্বর্ণ ছিল, সে স্বর্ণ কোথায় নিয়ে রেখেছে ওরা। তখনই আমরা বুঝতে পারি যে তাদেরকে এখানে স্বর্ণের যে কোনো একটা স্মাগলিং করছিল, তার জন্য তাদেরকে এখানে অ্যারেস্ট করে আনা হয়েছে। যখন অফিসার তাদেরকে এসব জিজ্ঞাসা করছিল তখন তারা এখানে বলতে শুরু করে যে আমরা এসব কিছুই করি না। তো তখন অফিসার তাদেরকে জিজ্ঞাসা করে যে এসব করা তোমাদের কী দরকার ছিল। তারপরে এখান থেকে আমাদের 6 মাসের আগের সিন দেখানো হয় যে দিব্যা গীতাকে জিজ্ঞাসা করছে যে আমাদের স্যালারি কবে আসবে, ঘরের লোনও দিতে হবে। তারপর এখানে গীতা বলে যে এখানে কিছুদিন আমাদেরকে বলেছে অপেক্ষা করার জন্য, সব কিছু একসাথে মিলিয়ে আমাদের যে বেতন আছে সব বেতন দিয়ে দেবে, আর সাথে আমাদের পিএফের টাকাও দিয়ে দেবে। তারপর এখান থেকে তারা কাজে বেরিয়ে যায়। তখন এখানে একজন পাইলট গীতাকে ও লাইন মারতে শুরু করে, কিন্তু গীতা তাকে ভাবও দিচ্ছিল না। তাদের স্যালারি বলতে তাদের মাসে একটা কিছু টাকা অ্যামাউন্ট আসে, সেটা শুধু তাদের খাওয়ানো দাওয়ার জন্য, সেটা দিয়ে তাদের পুরো ফ্যামিলি চলতে হয়। আর জেসমিন একজন এয়ার হোস্টেসকেও সবসময় সাহায্য করতো, কারণ ও জানতো যে ওর ফ্যামিলির একটু টাকা পয়সা খুবই বেশি প্রয়োজন। তারপরে এসবে বিরক্ত হয়ে গীতা একদিন রাজবংশী স্যারকে জিজ্ঞাসা করে বলে যে আমাদের বেতন কবে আসবে। তখন রাজবংশী স্যার তাকে বলে যে এরকম এয়ারলাইনের মধ্যে এরকম প্রবলেম আসে, কিন্তু সবসময় এরকম প্রবলেম থাকে না, যখন থাকে একটু বেশি প্রবলেম হয়ে যায় তারপর সবাইকে তাদের যে স্যালারি আছে পুরো স্যালারি আর পিএফের টাকা অবধি ওদেরকে দিয়ে দেওয়া হয়। তখন রাজবংশী আমাদেরকে দেখা যে ও ফ্লাইটের মধ্যে বসে আছে। তো তখন হঠাৎ করে গীতা তাকে জিজ্ঞাসা করছে যে ও চা খাবে কিনা, কিন্তু ওখানে রাজবংশী মারা যায়, কারণ ওর শ্বাস প্রবলেম ছিল। তখন এখানে গীতা ভাবে যে তাকে সিপিআর দেবে, কিন্তু এখানে জেসমিন আর দিব্যা রেডি ছিল না যে ওকে সিপিআর দেওয়ার জন্য। কিন্তু এসব করার জন্য গীতা রাজি হয়ে যায়। যখনই গীতা ওর শার্টটা খুলে, তখন শার্টটা খুলে দেখে যে এখানে স্বর্ণের বিস্কিট দেওয়া আছে ওর বুকের মধ্যে। ওখানে স্বর্ণের বিস্কিট লাগানো আছে তার বুকের মধ্যে, তাই জন্য ওর শ্বাসকষ্ট হতো। তখন জেসমিন বলতে শুরু করে গীতা আর দিব্যাকে যে এখান থেকে আমাদের তো এমনি জীবন খুব কষ্টে চলছে, চলে এখান থেকে 2-3টা বিস্কুট আমরা মেরে দিই। তখন গীতা বলে না, এখানে আমি চুরি করতে পারবো না এসব। তারপর তারা এখান থেকে বেরিয়ে ওর যে রাজবংশী আছে ওর বডিটা আর যতগুলি স্বর্ণ ছিল, স্বর্ণের বিস্কিট ছিল, সব বিস্কুটগুলি ওদেরকার কাস্টম অফিসারকে দিয়ে দেয়। তখনই আমাদেরকে জয়দেব নামে একজন অফিসারকে দেখায় যে ও দিব্যাকে চিনত, দিব্যা ওকে খাস দিত না। তখন জেসমিন জিজ্ঞাসা করে যে ওকে চিনে কিভাবে। তো তখন দিব্যা তাকে বলে যে ওরা বাস্কেটবলে যখন প্রতিযোগিতা হয়েছিল তখন তাদের মধ্যে সম্পর্ক হয়েছে। তারপর তারা দুজন একটু কাছাকাছি আসে, তারপর তাদের মধ্যে গুলুগুলু বৃদ্ধি হয়ে যায়। তারপর থেকে তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। তখন জয়দেব দিব্যাকে বলে যে ওর নাম্বার দেওয়ার জন্য, তখন জয়দেব ওদের নাম্বার দিয়ে দেয়। তখন তারা বলে যে সবসময় এখন আমরা একটু কানেক্টে থাকতে পারবো। তখনই আমরা কাস্টম অফিসার থেকে শুনতে পারি যে এখানে 12 কেজি স্বর্ণ ছিল, এই স্বর্ণকে বুর্জের মধ্যে নিয়ে যাওয়া প্ল্যান চলছিল।
তারপরে ওখান থেকে তাদের ঘরের মধ্যে ওরা তিনজন চলে আসে। তো শুরুতেই আমরা দেখি যে জেসমিনের ঘরের যে হালাত, ওরা হালাত খুব বেশি ভালো না, কারণ ওরা যে ঘর রেন্ট নিয়ে থাকতো সেই রেন্টের ভাড়াও ও দিতে পারছিল না। দিব্যার ফ্যামিলিকে দেখতে পারি যে দিব্যার ফ্যামিলিরও অবস্থা খুব খারাপ, কারণ দিব্যা পড়াশোনা করার জন্য যে টাকা এনেছিল তার ফ্যামিলি, তার বাবা সে টাকা দেওয়ার জন্য তাদের যে অটো ছিল সেই অটোটা বিক্রি করে দেয়। তারপর আমাদেরকে গীতার ফ্যামিলিকে দেখায় যে তার স্বামী নিয়ে সে খুব কষ্টে এই কম টাকা দিয়ে চলাফেরা করছে। তখনই আমরা জেসমিনকে দেখি যে জেসমিনের দাদু জেসমিনকে একটা সোনার আংটি দেয়, কিন্তু জেসমিন তার দাদুকে কিছু না বলে সে সোনার আংটিটা বিক্রি করে ওর টাকা নিয়ে নেয়। তারপরে সিনে আমরা দেখি যে গীতা বাজারের মধ্যে ও বাজার করতে গিয়েছে কিছু সবজি টবজি কেনার জন্য। তো তখন ওখানে তাদের মিত্তাল যে আছে, মিত্তালে বউর সাথে দেখা হয়। তখন মিত্তালে বউ আগেও তাদের এয়ার হোস্টেস ছিল ওইখান কোম্পানির, কোহিনূর কোম্পানির মধ্যে। তখন গীতা তাকে জিজ্ঞাসা করা হয় যে মিত্তল যে কোথায় থাকে, তাকে দিয়ে এখন দেখতেই পাই না, কিছু কথা ছিল তার সঙ্গে, আমার সঙ্গে ওর কোনো কথাবার্তা কিছু হয় না, কারণ ও আমাকে এখন ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে ও চলে গেছে। তখনই আমাদেরকে একটা ইন্টারভিউ দেখায় যে বিজয় বালিয়াকে দেখায় যে কোহিনূরের যে চেয়ারম্যান, সে বলছিল যে দেখানো হয় যে বিজয় বালিয়ার যে কোম্পানিটা আছে কোহিনূর, সে কোম্পানিটা এখন ব্যাংকরাপ্ট হয়ে গেছে। তখন বিজয় বালিয়াকে জিজ্ঞাসা করা হয় সেটা কি সত্যি কিনা। তখন বিজয় বালিয়া সেই ইন্টারভিউতে বলে যে এরকম অনেক কোম্পানির মধ্যে হয়ে থাকে, যে এয়ারলাইন্সের মধ্যে, যে কিছু সময় টাকা থাকে, কিছু সময় টাকা থাকে না, সে প্রবলেম চলতেই থাকে, কিন্তু আমার জন্য যারা কাজ করছে তাদেরকে আমি এটা বলতে পারি যে এসব নিয়ে কোনো টেনশন করারই দরকার নেই। তারপরে সিনে আমরা দেখি যে গীতা যখন ও কাজের জন্য ও যাবে তখন ও মিত্তালকে দেখতে পায়, কিন্তু মিত্তাল এভাবে ওর জন্য দাঁড়াবে না। তখন গিয়ে মিত্তালের গাড়ির সামনে ও ঝাঁপিয়ে পড়ে। তো তখন মিত্তাল গাড়ি দাঁড় করে, তখন তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। তখন এখানে আমাদেরকে জানানো হয় যে তাদের যে কোম্পানিটা আছে সেটা এখন ব্যাংকরাপ্ট হয়ে গেছে। তখন আবার গীতা বলতে শুরু করে যে তাহলে যেন আমরা এত কষ্ট করেছি, এত টাকার জন্য কাজ করেছি, তাহলে আমরা কিছু টাকাই পাবো না। তখন মিত্তাল বলে যে না, কিছু টাকাই পাবে না। তখন বলে যে পিএফের টাকা, তখন সেই মিত্তাল বলে যে হতে পারে পিএফের টাকা পেতেও পারো, নাও পেতে পারো, কিন্তু সেটাও জানি না আমি কিছু। তখন এইসব শুনে গীতার মাথা গরম হয়ে যায়। তখন আমরা দেখি যে গীতা দিব্যাকে নিয়ে ওদের যে কোম্পানির মধ্যে যতগুলি জিনিস ছিল যে এখানে ফ্লাইটে যাওয়ার সময় সবাই ইউজ করতো, সেসব নিয়ে ও ব্যাগের মধ্যে ভরতে শুরু করছে। বলছে এখন তো কিছু টাকা পয়সা পাবো না, এসব বিক্রি করে আমাদের যা হবে তা নিয়ে আমরা চলতে শুরু করব। তো তখন ওখানে জাসমিন চলে আসে। তখন জাসমিন ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন গীতা তাকে বলে যে এরকম আমাদের কোম্পানি এখন ব্যাংকরাপ্টে পড়ে গেছে। তখন জেসমিন আর দিব্যা এসব শুনে ওদেরও ভাবতে শুরু করে যে তারা এত পরিশ্রম করে এত কিছু করেছে, যে ওদের টাকা পয়সা কী হবে। তখন জেসমিন গীতাকে বলতে শুরু করে যে আমি তোমাকে বলেছিলাম যে ওখান থেকে কিছু স্বর্ণ নিয়ে নিতে, তাহলে এখন আর আমাদেরকে এই দিনটা দেখতে হয় না। তখন দিব্যা বলে ওঠে যে সেটা তো ঠিকই কথা। তখন আবার দিব্যা বলে যে এখন যদি আমরা জানতে পারতাম যে রাজবংশী কার জন্য কাজ করতো, তাহলে তো আমরা কিছু প্রফিট কামাতে পারতাম। তখনই দেখি যে জেসমিন যে রাজবংশী ছিল তার মোবাইলটা ও রেখে দিয়েছিল। তখন সে মোবাইলটা দিয়ে বের করে ও ফোন লাগায়। তারপর ওখানে ওরা মিলে যেখানে রাজবংশী নাম্বারের মধ্যে বেশি কল আসতো সেই নাম্বারের মধ্যে কল লাগায়। তখন ওরা কল লাগানোর পরে বুঝতে পারে যে এই কল সবসময় মিত্তলকে করা হতো। তারপরে এখান থেকে তিনজন গিয়ে মিত্তলের সাথে দেখা করে। তখন মিত্তলকে ওরা ব্ল্যাকমেল করতে শুরু করে। তখন তারা মিত্তলকে বলতে শুরু করে যেভাবে রাজবংশী কাজ করতো আমরাও সেভাবে কাজ করব, আমাদেরও টাকার দরকার, আমরাও চাই টাকা কিছু বানানোর জন্য। তখন মিত্তাল ওখানে কিছু না বলে ওদেরকে একটা কার্ড দেয়, বলে এখানে যে ঠিকানা আছে সেই ঠিকানা কালকে চলে আসতে। তখন ওখানে যখন তারা তিনজন পরের দিন যায়, গিয়ে দেখে সেই ঠিকানার মধ্যে যে শুধু ওখানে স্বর্ণেরই কাজ কারবার চলছে। তখন মিত্তাল ও তিনজনকে এখানে কিছু স্বর্ণের বিস্কিট দেয়, বলে যে ওখানে আলবাজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আর নাম্বার 2 দিয়ে বেরোনোর জন্য ওখানে আমার মানুষ দাঁড়িয়ে থাকবে। তখন মিত্তাল আবার তাদেরকে এসবও বলে দেয় যে আবার দেখিও তোমরা এসব নিয়ে কিন্তু স্বর্ণের বিস্কিট নিয়ে কিন্তু ভাগিয়ে যাও না, কারণ আমরা কিন্তু ঠিকই তোমাদের পুরো জীবনকুণ্ডলী কিন্তু আমাদের কাছে আছে, তোমাদেরকে কিন্তু ঠিকই আমরা বের করে নিতে পারবো। কিন্তু এখনও রাজবংশীর কিছু যে এসব চলছে, যে রাজবংশীর যেন এত স্বর্ণ পেয়েছে, এসব কিন্তু নিয়ে এখনও কিন্তু মামলা অনেক গরম আছে, তোমরা যা করিবা ভাববে চিন্তাই করিবা। তারপরে এখানে তারা তিনজন একটা ঘরের মধ্যে বসে ভাবছে যে এখান থেকে স্বর্ণ কীভাবে বের করানো যাবে যে ইন্ডিয়া থেকে। কিন্তু এখানে দিব্যা আবার বলছে যে আমরা সবসময় বাইরের দেশ থেকে আমাদের দেশের মধ্যে স্বর্ণ আসে, আর এখানে উল্টো হচ্ছে যে ইন্ডিয়া থেকে ওরা বাইরে স্বর্ণ নিয়ে যাচ্ছে কেন। তারপরে এসব কথা শোনার পর জেসমিন বলে যে এসব কথা না ভেবে কীভাবে এখান থেকে স্বর্ণ বের করানো যাবে সেটা ভাবো, এসব আজব কথা না ভেবে। তখন ওরা চকলেট খায়। তখন তাদের মাথায় বুদ্ধি আসে যে এগুলিকে চকলেটের মতন করে এখান থেকে বের করে নিয়ে যাবে। এখান থেকে চকলেটের মতো ওরা স্বর্ণগুলিকে বানিয়ে এখান থেকে পাচার করে যায়। তারপর প্রথম দিন ওরা একটু ডর ভাবিয়ে কিন্তু এগুলিকে পুরো পাচার করে দেওয়ার পর তাদেরকে খুব ভালো একটা টাকা অ্যামাউন্ট ওরা পায়।
তারপর এসব তারা ডেলি প্রতিদিন এসব করতে শুরু করে। তারপর তারা যেন এগুলি এত টাকা পাচ্ছিল, কারণ তারা এখান থেকে বাস করছিল সবগুলোই, এখান থেকে তারা ভালো টাকা একটা প্রফিট পাচ্ছিল। তখন এখানে জেসমিনের যে দাদুর যে আংটিটা ও বিক্রি করে দিয়েছিল, সে আংটিটাও আবার ও কিনে তার দাদুকে এনে পরিয়ে দিয়েছিল। তারপর এখানে গীতাও ভাবতে শুরু করে যে তার স্বামী আছে, স্বামীকে নিয়ে ও একটা রেস্টুরেন্ট খুলে নেবে। তারা তিনজন খুব ফ্লাইটের মধ্যে ওরা খুব হাসি খুশিভাবে চলছিল। কিন্তু ওখানকার আরেকজন এয়ার হোস্টেস ওদের উপর একটু সন্দেহ হয় যে ওরা এরকম মাদলি ওরা টাকাও পাচ্ছে না, কিন্তু ওরা এত হাসি খুশিভাবে কেন কাজকর্ম করছে। তিনজনকে ওই মেয়েটা কিছুই বলে না। তারপরে একদিন যখন ওরা ফ্লাইট দিয়ে কোথাও যাওয়ার পথে, তখন কাস্টম অফিসার ওদেরকে দাঁড় করিয়ে নেয়। তারপর ওখানে ওদের ট্রলিগুলিকে ওরও চেক করতে শুরু করে। তখন ওখানে যে কাস্টম অফিসার ছিল ওই সব ট্রলিগুলিকে ও চেক করছিল। তো তখন জেসমিনকে ওখানে ওই চকলেটের ডাব্বাও দেখছিল যে এখানে কাস্টম অফিসার এইসব দেখে নেবে, যদি এখান থেকে একটা চকলেট বার করে তাহলে এখানে অনেক বড় একটা গন্ডগোল হয়ে যাবে। তখন জেসমিন হঠাৎ করে দেখে যে ওখানে জয়দীপকে দেখা যাচ্ছে। তারপরে এখানে জেসমিন দিব্যা বলে ডাক দিয়ে এখানে জয়দীপকে এনে ওখান থেকে ওরা বেরিয়ে যায় কোনো রকম কষ্ট করে। তখন এখানে জেসমিন ওই দিব্যাকে বলছিল যে এখন তো তাহলে তোমরা দুজন ক্লোজ হয়ে গেছো। তখন ওখানে এসব হাসি ঠাট্টা ওদের মধ্যে চলছিল, কিন্তু ওদের যেন আরও এয়ার হোস্টেস ছিল, ওরা এসব দেখে তাদের ভিতরে একটু জ্বলন হচ্ছিল, কারণ তাদের স্যালারি কিছু আছে না, কিন্তু ওরা এত হাসি খুশিভাবে কেন চলছে। তারপরে দিব্যা আর জয়দীপ রাত্রিবেলা ওরা দুজন একটু ক্লোজ আসে। তখন যে দিব্যা জয়দীপকে বলে যে আজকে না, অন্য আরেকদিন করবো আমরা। তখন দেখায় যে তাদের ফ্লাইটের মধ্যে তাদের যে মান্থলি একটা কিছু টাকা দেয় পুরো কোম্পানি থেকে, সে টাকাটা আসে। কিন্তু এখান থেকে একজন ক্রু কান্না করতে শুরু করে, যে এয়ার হোস্টেস একজন কান্না করতে শুরু করে যে ওর ছেলে আছে বাড়ির মধ্যে, ছেলেকে যে পড়াশোনা করাবে সেই টাকাটা অবধি ওর কাছে নেই। তো এইসব দেখে গীতার মনটা একটু কষ্ট পায়, এখানে জাসমিনের মনটাও ও কষ্ট পায়। কিন্তু ওরা কিছুই বলতে পারতো না, কারণ এখানে যদি ওরা কিছু বলে এইসব স্বর্ণ নিয়ে যে ওরা পাচার করছে, তাহলে ওদের পুরো কোম্পানিটা এখন বদ্ধ হয়ে যাবে, যে ওদের কোম্পানিটা এখন ব্যাংক্রাফট চলছে। সেটাও যদি ওরা জানতে পারে তাহলে কিন্তু পুরো এখানে কোম্পানি বন্ধ হয়ে যাবে, তাহলে এখানে ওরা স্বর্ণ পাচার করতে পারবে না। তাই জন্য ওরা এখানে কিছুই বলছিল না। তারপরে এখান থেকে কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে, যে কাস্টম অফিসারটা ওদেরকে বারবার জিজ্ঞাসা করছে যে স্বর্ণ কোথায় রেখেছে। তখন সে কাস্টম অফিসার ওদেরকে বলে যে এখানে রাজেশ পেজি ছিল, ও মারা যাওয়ার পর তারপর কিন্তু এখানে স্মাগলিংটা তোমরা করছো, আমার এরকম পুরো আমার সন্দেহ আছে। কিন্তু ওখানে ওরা কেউই রাজি হচ্ছিল না। তারপর ওখানে ওই অফিসার জেসমিনের মোবাইল চেক করতে শুরু করে। তখন চেক করার সময় ওদের কাছে কিছু ফটো মিলে যে ওরা বারের মধ্যে এনজয় করছিল সেই ফটোগুলো। তারপরে এখান থেকে সিন আবার কাট হয়ে যে জেসমিনের বার্থডের সময় ওরা একটা বারের মধ্যে গিয়েছিল, সেখান থেকে অনেক বড় একটা বারের বোতল নিয়েছিল। তারপর ওখান থেকে যখন ওরা হাইটে হাইটে আসছিল, তখন দিব্যার সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। তখন দেখে যে সে মেয়েটা অন্য কেউ না, যে ওদের ক্রু মেম্বারের মধ্যেই একজন। তখন এসব দেখে ওদের তিনজনেরই নেশা ফুল এখানে শেষ হয়ে যায়। তারপর ওই মেয়েটা ভাবতে শুরু করে যে ওদের কাছে এত টাকা পয়সা কোথায় থেকে আসছে। তারপরে সিনে আমরা দেখি যে কাস্টম একজন অফিসারের কাছে একটা ফোন আসে, যে তাদের তিনজনের নাম বলা হয় আর বলেছে আজকে ফ্লাইটে করে স্বর্ণে যাবে বাইরের দেশের মধ্যে। তারপরে সিনে আমাদের দেখানো হয় যে প্রথম সিনটা যেখান থেকে শুরু হয়েছে এখানেই এই সিনটা স্টার্ট হয় আবার। কিন্তু তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও তাদের থেকে কোনো কিছুই বেরোচ্ছিল না যে তারা স্বর্ণ এখান থেকে পাচার করছে। তখন ওখানকার কাস্টম অফিসারের যে মেইন আছে সে চলে আসে। তখন এই অফিসার বলে যে এখনও পর্যন্ত ফ্লাইট কিন্তু দাঁড়িয়ে আছে, যারা এখনও পর্যন্ত ওরা যদি না যায় তাহলে কিন্তু এখানে অনেক বড় একটা হাঙ্গামা হতে পারে। তখন এই জিদে যে কাস্টম মহিলাটা আছে অফিসারটা, সে গিয়ে গীতার ব্যাগ চেক করতে শুরু করে। সে চেক করতে ওই ব্যাগের মধ্যে কিছু চকলেট পায়। তখনই ওই কাস্টম অফিসারের মনে হয় যে ওদেরকে যেদিন প্রথম দিন চেক করেছিল ওই দিনও ওদের কাছে এরকম চকলেটের ডাব্বা ছিল। তারপর এইসব খুলে ও চেক করতে শুরু করে, কিন্তু তিনজনের এখানে মন ঘাবড়াতে শুরু হয় যদি এখানে কিছু স্বর্ণের টুকরো বেরিয়ে যায়। পরে এখানে যখন ওই কাস্টম অফিসারটা চকলেট খেতে শুরু করে, তখন দেখে যে এখানে নর্মাল চকলেটের মতনই সেই চকলেট ছিল, এখানে কোনো স্বর্ণ ছিল না। তারপরে এখান থেকে ওদেরকে ছেড়ে দেওয়া হয়, যে তাদের নামে কোনো কিছু এখানে পাওয়া যায়নি। তারপরে এখান থেকে আমাদের 6 ঘন্টার আগে একটা সিন দেখানো হয়, যে এখানে ফ্লাইটের মধ্যে একটা কল আসে যে আজকে ওদের ঘর যেতে দেরি হবে, কারণ কাস্টম অফিসার পুরো ফ্লাইটকে আজকে চেক করবে যে এখান দিয়ে নাকি স্বর্ণরণ্য কিছু যাওয়া হয়। তখন ওদের মাথায় বুদ্ধি আসতে শুরু করে যে এ প্লেনের যে ডাব্বা আছে উপরে যে তারটারের, সেখানের মধ্যে ওরা স্বর্ণকে লুকিয়ে রেখেছিল। তারপর তারা যখন ওখান থেকে কাস্টম অফিসারে ওখান থেকে বেরিয়ে এসে দেখে প্লেন ওখান থেকে চলে গেছে, কারণ ওদের ডিউটির টাইম টু টাইম কিছু চেঞ্জ হয়। তারপর তারা তিনজন যখন আসছিল গাড়ি দিয়ে ওদের বাড়ির মধ্যে, তখন জেসমিন বলতে শুরু করে যে এসব মনে হয় কোমলই ওদের কাস্টম যে অফিসার আছে ওদেরকে বলেছে,
কারণ ওই দিন পার্টি থেকে বেরোনোর সময় ওই আমাদেরকে দেখেছিল। তখন এখানে জেসমিন আর দিব্যার মধ্যে কিছু ঝগড়াঝাটি শুরু হয়। তারপর ওখান থেকে ওরা গাড়ি থেকে বেরিয়ে ওরা দুদিক দিকে দুজন চলতে শুরু করে। তারপর অনেক দিন চলে যায় যে তাদের মধ্যে কোনো রকমই কথাবার্তা চলছিল না। ওখানে দিব্যার কাছেও জয়বীরের অনেকবার কল আসছিল, কিন্তু দিব্যা কল উঠাচ্ছিল না। তারপরের দিন একদিন যখন দিব্যা শুনে ফ্লাইটের মধ্যে যে ওদের যে আরও ক্রু মেম্বার আছে ওরা কথা বলছে যে দিব্যা ওদের তিনজনের নামে যে ওরা এরকম কিছু কাজ হয়তো কিছু করছে, তখন দিব্যা ভাবতে শুরু করে যে আমি ক্লাসের একটা সময় টপ ছিলাম, আমি তো এখন তাদের সামনে তো চুর তো হয়ে যায়নি। এয়ারপোর্টের মধ্যে দিব্যা যখন ও আসছিল তখন তার ভাইয়ের সঙ্গে ওখানে দেখা হয়ে যায়, কিন্তু দিব্যার ভাই এসব দেখে ও শকিং হয়ে যায়, কারণ দিব্যা তো ভাইয়ে জানে যে ও একজন পাইলট। তারপরে দিব্যার ভাইকে সব কিছু সত্যি কথা বলে দেয়। তখন দিব্যার ভাই বলে যে এখন যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলতে দাও, তুমি বাড়ির মধ্যে কাউকে কিছু বলার দরকার নেই। তারপরে গীতা ঘরের মধ্যে টিভির মধ্যে দেখে যে ওরা যেন চকলেটগুলি রেখেছিল স্বর্ণের, সেই চকলেটগুলি নিচে পড়ে গেছে, সেটা নিউজে এখন বেরিয়ে এসেছে। তখন জয়বীর ওই কাস্টম অফিসারকে বলছিল যে তুমি যেন সন্দেহটা ধরেছিলে সেটা সত্যি। তখন কাস্টম অফিসার বলে যে এখন আর ভেবে কি হবে, কারণ ওরা তো আমার হাত থেকে ছুটে গেছে না। তারপরে দিব্যা জয়বীরের সাথে দেখা করতে যায়, কিন্তু জয়বীর তার সাথে দেখা করতে রাজি হয় না। তারপরে ওখানে জেসমিনের দাদাও মারা যায়। এখানে জেসমিনও একলা হয়ে গেছিল, কিন্তু তার পিছনে এসে দিব্যা আর গীতা এসে দাঁড়ায়। তারপরের দিন সকালবেলায় নিউজের মধ্যে খবর আসে যে বিজয় মালিয়া ও দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারপরে ওদের পিছনে যতগুলি এমপ্লয়ি কাজ করতো ওরা কোনো টাকা পয়সাই পাবে না। তারপরে তারা তিনজন দৌড়ে ওই এয়ারপোর্টের মধ্যে যায়। তখন কোমলে দেখা হয়। কোমল তখন তাদেরকে বলে যে তোমাদের ব্যাপারে আমি কাস্টম অফিসারকে কিছুই বলিনি। তখন যখন তারা তিনজন যাচ্ছিল গাড়ি দিয়ে, তখন জেসমিন বলতে শুরু করে যে এসব যদি এখানে কোমল যদি না বলে থাকে তাহলে কে বলেছে। তখন দিব্যা বলে যে কাস্টম অফিসার আমাদেরকে বলেছিল যে এরকম আমাদের মতনই একজন এয়ার হোস্টেস যে ও এখন চাকরি ছেড়ে দিয়েছে। তারপরে এইসব কথা ওদের মনে হওয়ার পর তখন গীতার মাথায় আসে যে এই কাম তাহলে এখানে মিত্তালের বউ ওই এ কাজটা করেছে। তারপর তারা তিনজনকে মিত্তালের বউকে ধরে বাজারের মধ্যে। তখন মিত্তালের বউ ওদেরকে বলে যে ওকেও ছেড়ে দিয়ে চলে গেছে মিত্তাল, ওখানে গিয়ে একজন ইউরোপিয়ানকে ও বিয়ে করে নিয়েছে, তাই জন্য ও এসব কিছু বলেছে। তখন গীতা মিত্তালের বউকে জিজ্ঞাসা করে যে এত স্বর্ণ ওর কাছে কোথায় থেকে এসেছে। তখন মিত্তালের বউ ওকে বলে যে এত স্বর্ণ ওর না, ওর থাকতো তাহলে তো হতো, এসব কিছু বিজয় মালিয়ার। তখনই তারা ভাবে যে তাদের পাওয়ার মধ্যে তারা নিজেরাই কুড়াল মেরে দিয়েছে, কারণ এখান থেকে যদি তারা এইগুলি স্বর্ণ ওরা পাচার না করতো তাহলে এখন বিজয় মালিয়া দেশ ছেড়ে চলে যেত না। তখন মিত্তালের বউ বলে যে সামনের সপ্তাহের মধ্যে তার যে মেয়ে আছে বিজয় মালিয়ার, তার মেয়ের বিয়ে আছে। তারপরে ওই দিন বিকালবেলায় ওরা তিনজন একসাথে আসে। তখন দিব্যা বলে যে আমি ভেবে দেখেছি আমরা প্রায় 3,000 কোটি স্বর্ণ বাইরের দেশে পাচার করেছি ওর জন্য। তারপর গীতা বলে যে এসব স্বর্ণ যেহেতু আমরা বাইরেও নিয়েছি এখান থেকে আমরা আবার আনবো। তখন তারা তিনজনই এখানে রাজি হয়ে যায়। তারপর ওরা চলে যায় যেখানে বিজয় মালিয়া গিয়ে থেকেছিল আরবার্টের। তারা ওখানে গিয়ে দেখে মিত্তালও ওখানে চলে এসেছে। তারপর মিত্তালের কাছে যে স্বর্ণের ব্যাগ ছিল সবগুলি ও বিজয় মালিয়ার কাছে, ও যেখানে বিজয় মালিয়া থাকে সেখানে নিয়ে সব ব্যাগগুলি রেখে দিয়েছে। তখন দিব্যা বলে যে এখানে সবগুলি স্বর্ণ লুকিয়ে রেখেছে ওরা, তাহলে এখানে আমাদের কোনো স্টাফের একটা কাজ নিতে হবে, না হলে এখান থেকে আমরা এতগুলি স্বর্ণ বের করতে পারবো না। তারপরে গীতা গিয়ে একজন স্টাফের সাথে কথা বলে ওকে কিছু ঘুষ খাইয়ে ওখানে চাকরি নিয়ে নেয়। তারপর তারা তিনজন এক জায়গার মধ্যে বসে ভাবতে শুরু করে যে ওখান থেকে স্বর্ণ কিভাবে বের করবে, কিন্তু তার মাথায় এসবও চলছিল যে এখানে পুরো হোটেলের মধ্যে সিসি ক্যামেরা ভর্তি। তখনই দিব্যার ভাইকে কল করে, কারণ দিব্যার ভাই একটু হ্যাকিং টেকিং জানতো। কিন্তু দিব্যার ভাই প্রথম বলে যে না আমি এখন রাজি নেই, এসব আমি করা ছেড়ে দিয়েছি। কিন্তু দিব্যা বলার সাথে ও রাজি হয়ে যায়। তারপর দিব্যা কোনো রকমে ম্যানেজ করে ওই যেন এখানে কারমেশন লাগবে যে ওখানে কীরকম কাজ কারবার চলছে, কীরকম সিসি ক্যামেরা কাজ হয়, ওখানকার যে মেন দেখে এসব ওর কাছ থেকে ওইসব নোটিশ নিয়ে ওকে ওর ভাইকে পাঠিয়ে দেয়। তারপর গীতা যখন একদিন ওখানে কাজ করতে গিয়েছে তখন ওখানকার কাজ করা একজন মহিলা থেকে ও জানতে পারে যে বিজয় মালিয়ার যে রুমটা আছে সে রুমটার ওনারের কাছেই পুরো চাবি আছে, কারণ ওখানে কোনো কাস্টমার এসেও সেই রুমটা ওরা খুলতে পারবে না। আর ওখানকার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড কিছুক্ষণ পর পর চেঞ্জ হতে থাকে। তারপর তাদের কাছে আরেকটা সমস্যা এসে দাঁড়ায় যে এখন যদি বিজয় মালিয়া যে রুমে থাকে সেই রুমে যাওয়ার জন্য ওদের যে কার্ডটা আছে কার্ডটাও ওই নিতে হবে। তখন জেসমিন বলে ওঠে যে আমি যদি বালিয়ার সাথে 2 মিনিটও কাটাতে পারি তাহলে আমি ওর কার্ড চুরি করে নিতে পারবো। কিন্তু তারাও জানে যে জেসমিন ওর কাছেও যেতে পারবে না। তো তখন তাদের মাথায় আবার বুদ্ধি আসে যে ওরা মিত্তলের সাথে দেখা করতে চলে যায়। তারপর তারা তিনজন মিত্তালকে ও লুপ লাগাতে শুরু করে যে এতগুলি স্বর্ণ তোমার কাছে রেখে এখন ও এরকমভাবে অ্যাশ করছে। তারপর তাকে বলে যে ও এখান থেকে ওরা স্বর্ণ চুরি করতে চায়, এখান থেকে যে মিত্তালকে 7% টাকা দেবে। তারপর এখানে মিত্তাল রাজিও হয়ে যায়।
তারপরের দিন যে বিজয় মালিয়ার যে মেয়ে আছে, মেয়ের ওয়েডিং সার্ভিস ছিল, তখন ওই যে জেসমিন আছে ও কোনোরকমভাবে ওখানে এন্ট্রি করে যায়। তারপর ওখান থেকে কষ্টে মষ্টে ওখানে যে কার্ড ছিল বিজয় মালিয়ার কাছে, সেই কার্ডটা নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসে। আর ওখানে দিব্যা তার ভাইয়ের সাহায্যে ওখানকার সিসিটিভি ক্যামেরা সবগুলি বন্ধও করে দিয়েছিল। তখন তারা গিয়ে রুমে ঢুকে, তখন যখন তারা ওই সুটকেসটি খুলে, তখন খুলে দেখে যে সুটকেসের ভিতরে কিছুই নেই, পুরো 3টা সুটকেসই খালি ছিল। তখন তারা ভাবতে শুরু করে যে তাহলে তারা যে প্ল্যানটা করেছিল পুরো প্ল্যান এখানে ফ্লপ হয়ে গেছে। তারপরে তারা ওখান থেকে বেরিয়ে চলে আসে। তারপর বাইরে এসে ওরা ভাবতে শুরু করে যারা আমরা এতগুলি প্ল্যান করেছি তাহলে ওখানে পুরো প্ল্যানই এখানে ফ্লপ হয়ে গেছে। তারপরে সিনে আমাদের দেখায় যে এখানে বিজয় মালিয়া ও এ দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ফ্লাইট করে, ও প্রাইভেট ফ্লাইট করে ও এখান থেকে যাবে। তখন ফ্লাইটের মধ্যে আমরা দেখি যে এখানে জেসমিন আর গীতাকে। তখনই আমাদেরকে আবার ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখায় যে ওরা যখন বলছিল যে এখান থেকে আমরা আবার চলে যাব, তখন জেসমিন ওখান থেকে একটা ট্যাপ চুরি করে নিয়েছিল বিজয় মালিয়ার রুম থেকে। তখন সেই ট্যাপের মধ্যে দেখে যে এখানে কে এয়ার হোস্টেস, কে ফ্লাইটার হবে, তখন তারা এসব কিছু সেটিং করে নেয়। তখনই তারা প্ল্যান করে যে তারা এখানে এয়ার হোস্টেস সেজে যাবে, সেজে গিয়ে ওই ফ্লাইট থেকেই পুরো এখান থেকে স্বর্ণ ওরা চুরি করে নিয়ে চলে আসবে। তারপর তারা ফ্লাইটের মধ্যে সবাইকে ওরা ড্রিঙ্কের মধ্যে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এখানে বিজয় মালিয়ার মেয়ে কিছুই খেতে চাচ্ছিল না, ওর জন্য যা কিছু রেডি করে আনে ওই কিছুই খেতে চাচ্ছিল না। কিন্তু এসব দেখে ওরাও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। তারপরে যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু বিজয় মালিয়ার মেয়ে ও যখন এভাবে তো ও কিছুই খায়নি, তারপর ও যখন একটু ঘুমায় তখন গিয়ে তারা ও চেক করতে শুরু করে যে স্বর্ণের ব্যাগগুলি কোথায় আছে। তারা যখন চেক করে খুলে দেখে যে স্বর্ণের ব্যাগগুলি ওদের সামনেই রাখা আছে, কিন্তু পিছন দিয়ে বিজয় মালিয়ার মেয়ে এসে চিল্লাতে শুরু করে। তারপরে ও অনেকভাবে চিল্লাতে শুরু করে, কিন্তু তারা তো ওষুধ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে ফেলেছে, ওরা চোখ খুলছিল না। তখন এখানে বিজয় মালিয়ার মেয়েকে ওরা বেঁধে একটা জায়গায় রেখে দিয়েছে। তারপর বিজয় মালিয়া মেয়ে ও ফ্লাইট যেন চালাচ্ছে ওকে কল করে বলে যে এরকম আমাদের প্লেনটা হাইজ্যাক হয়ে গেছে, এরকম বলতে শুরু করে। তখন আবার আমাদেরকে দেখি যে এখানে দিব্যা ও ফ্লাইটটা চালাচ্ছিল। তারপরে আমাদেরকে আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে এখানে গীতার সাথে যেন আরেকজন ফ্লাইট ছিল, ও যেন সবসময় আসা যাওয়ার সময় গীতার সঙ্গে একটু হস্টানষ্টি করতো, তাই জন্য এখানে দাবা খাবিয়ে ওকে ঘুম পাড়িয়ে ওই ফ্লাইটের জায়গায় ওখানে ও চলে এসেছে, মানে দিব্যা চলে এসেছে। তারপরে যখন প্লেন নিচে নামাবে, ল্যান্ড করাবে, তখন দিব্যা এখানে খুব ভয় পেয়েছে, কারণ দিব্যা প্লেন উড়াতে জানে, কিন্তু যখন ওর নিচে নামাবে তখন ও খুব ভয় পেয়ে যায়। কিন্তু খুব কষ্টে মষ্টে ওই প্লেনটাকে নিচে নামায়। তখন নিচে নামিয়ে তারপর ওখানে দিব্যা কিছু বইটই পড়ে ও প্লেনকে ল্যান্ড করিয়ে দেয়। তখন দেখে যে ওই তো ওই গ্রামের জায়গায় যেখানে দিব্যার বাড়ি ছিল, যেখানে দিব্যা চেয়েছিল যে কোনো সময় এখানে ও প্লেন ল্যান্ড করাবে। তারপর এখান থেকে তারা 3টা ব্যাগ নিয়ে, ট্রলি নিয়ে ওখান থেকে ওরা বেরিয়ে চলে আসে। এখানে সবাই যাদের যাদের টাকার কিছু দরকার ছিল সবাইকে ও স্বর্ণের টুকরা দিয়ে সাহায্য করেছিল। আর এখানে জয়দীপও ওদের সাথে মিলেছিল। তারপর এখানে পুরো ছবি শেষ হয়ে যায়। আর আশা করি আপনাদের ছবিটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন।